Assalamu alaikum, dear students. This is Khairul Islam before you, Assistant English Teacher, Renaissance Junior School. I hope that all of you are well by the grace of Almighty Allah in this critical situation. Today I will discuss about the marks distribution of English first and second paper for the student of class 10 for coming examination. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব এবং আরেকটা বিষয় বলে রাখছি যে আমরা ইতিমধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করেছি। তো সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় টোটাল মার্কস থাকবে 50। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলে মার্কস থাকবে 50 মার্কস। তো এখন চলো আমরা দেখে নেই যে পরীক্ষার মধ্যে কোন আইটেমসগুলো আসবে এবং তাদের মান কত থাকবে বা কত নাম্বার থাকবে। সবাই একটু বোর্ডের দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ক্লাস 10 এর ইংরেজি প্রথম পত্র বিষয়ে আলোচনা করছি। প্রথমে বলছি যে ইংরেজি ফার্স্ট পেপারের মার্কস থাকবে 30 মার্কস, 30 মার্কস থাকবে। তার মধ্যে এক নাম্বার দেখো, এক নাম্বার থাকবে এমসিকিউ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চুজ দ্য বেস্ট অ্যানসার যেটা, আর এখানে মার্কস থাকবে 7। তারপর দুই নাম্বার দেখো কোশ্চেন এন্ড অ্যানসার, এখানে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের উত্তর দিতে হবে। আর এখানে থাকবে 5টা প্রশ্ন, আর 5টা প্রশ্নের জন্য থাকবে 10 মার্কস। তারপর 3 নাম্বার দেখো কলাম ম্যাচিং বা টেবিল, কলাম ম্যাচিং বা টেবিল, আর এখানে থাকবে তোমাদের 5 মার্কস। তারপর 4 নাম্বার দেখো, 4 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জ থাকবে, আর রিঅ্যারেঞ্জে তোমাদের টোটাল মার্কস থাকবে 8 মার্কস। আর এখন যদি আমরা সবগুলোকে টোটাল করি তাহলে দেখা যাবে ইংরেজি প্রথম পত্রে থাকবে 30 মার্কস অর্থাৎ 30 মার্কস। এখন প্রশ্ন হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের দিলাম, পড়বা তোমরা কোথা থেকে পড়বে? তোমরা অবশ্যই আমরা আমাদের স্কুলের ওয়েবসাইটে যে সাজেশনটা দিয়েছি অর্থাৎ অনলাইনে যে সাজেশনটা দিয়েছি ওই সাজেশনটা তোমরা ফলো করো। এই হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন। এরপরে দেখো আমরা দ্বিতীয় সামনে যাই, ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র, এর মধ্যে মার্কস থাকবে 20 মার্কস, 20 মার্ক থাকবে। তার মধ্যে কোন কোন আইটেমসগুলো থাকবে অর্থাৎ কোন আইটেমসগুলো তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। তো তোমরা সবাই এক নাম্বার দেখো, প্রথম হচ্ছে ন্যারেশন। আমরা এই তোমাদের প্যাসেজ ন্যারেশন দেওয়া থাকবে, এই প্যাসেজ ন্যারেশনের টোটাল মার্কস থাকবে 5 অর্থাৎ 5 মার্কস, 5 নম্বর। 2 নাম্বার দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স, এখানে তোমাদের মার্কস থাকবে 5 মার্কস বা 5 নম্বর। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, আর কমপ্লিটিং সেন্টেন্সেও মার্কস থাকবে 5 মার্কস। তারপর 4 নাম্বার আইটেমসটা দেখো, এখানে রয়েছে ট্যাগ কোশ্চেন, আর ট্যাগ কোশ্চেনে মার্ক থাকবে 5। তাহলে টোটাল ইংরেজি দ্বিতীয় পত্রে 4টা আইটেমসের মধ্যে টোটাল মার্কস হচ্ছে 20 মার্কস। এখন প্রশ্ন হচ্ছে এটা এই আইটেমসগুলো পড়বা কোন জায়গা থেকে? তোমরা অবশ্যই ইতিমধ্যে জানো যে আমরা আমাদের স্কুলের ওয়েবসাইটে একটা সাজেশন দিয়েছি, ওই সাজেশন থেকেই তোমাদের প্রশ্নের মধ্যে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তোমাদের সামনে যে পরীক্ষাটা আসছে তার জন্য 50 মার্কস আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র থেকে একটা আইটেম আলোচনা করছি। তার মধ্যে আজকে আমি আলোচনা করব তোমাদের যে 3 নম্বর যে আইটেমসটা রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স।
তো সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও, এখন আমরা কমপ্লিট সেন্টেন্সটা করাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 9 এবং ক্লাস 10 এর প্রথম দিকে কমপ্লিট সেন্টেন্স সম্পর্কে অনেক পড়েছো বা কমপ্লিট সেন্টেন্স অনেক করেছো। তার মধ্যে আমি কয়েকটা কমন নিয়ম, সাধারণ নিয়ম, একই জাতীয় নিয়ম কিন্তু বারবার ভুল হয়, এই নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো প্রথমে দেখো আমি লিখছি বোর্ডে, কমপ্লিট সেন্টেন্সে আমরা প্রথম যে নিয়মটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে as if এবং as though। as if এবং as though এর অর্থটা কি? as if as though অর্থ এটা আমরা বলতে পারি যেন অথবা এমন ভাবে যেন। as if এবং as though এর অর্থ হচ্ছে যেন অথবা এমন ভাবে যেন। as if as though এর নিয়মগুলো একটু দেখো, আমি দুইটা নিয়ম বোর্ডে লিখছি। এক নাম্বার নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস as if অথবা as though। as though দেখো ছাত্রছাত্রীরা, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এরপর কি লিখলাম as if এবং as though। তো যদি কোনো কমপ্লিট সেন্টেন্সে এতটুকু দেওয়া থাকে, একটা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা বাক্য দেওয়া থাকলো এবং ওইখানে এরপরে as if অথবা as though দেওয়া থাকলো, তারপর তুমি কি লিখবে? তারপর তোমাকে অবশ্যই ওই বাক্যটাকে কমপ্লিট করার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা বাক্য লিখতে হবে। তো আমি এখানে লিখছি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এখন যাদের কাছে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা মনে থাকে না, আমি তাদের সুবিধার জন্য আমি নিচে একটু স্ট্রাকচার লিখে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। V2 দ্বারা আমি বোঝাচ্ছি ভার্ব এর পাস্ট ফর্ম। তারপর কি হবে? অবজেক্ট হতে পারে অথবা এক্সটেনশনও থাকতে পারে। অবজেক্ট হতে পারে আবার এক্সটেনশনও থাকতে পারে। তাহলে আমরা এই নিয়মের একটা উদাহরণে যাই। দেখো, the lady speaks as if অথবা as though। এরপর দেখো সংস্থান, প্রথমে দেখো the lady speak, the lady speak অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা বাক্য দিলাম the lady speak। আর এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা বুঝবা কিভাবে? আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথম হবে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রথম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম হবে। দ্য লেডি হচ্ছে সাবজেক্ট, স্পিক্স হচ্ছে এখানে ভার্ব, আর স্পিক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে as if as though এর আগে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট গেল, as if as though, as if as though যে কোনো একটা থাকবে, হয়তো as if থাকবে নয়তো বা as though থাকবে। এরপরে আমরা এই সেন্টেন্সটিকে যখন কমপ্লিট করব তখন আমরা কি লিখব? এখানে লেখা আছে দেখো স্ট্রাকচার, সবাই খেয়াল করো। পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে আমরা সাবজেক্ট বসাবো প্রথম। তো সাবজেক্ট তুমি কোন সাবজেক্টে বসাবো? তো এই ক্ষেত্রে প্রথম যে সাবজেক্টটা আছে সেটা বসাইতে হবে। তবে এখানে খেয়াল করো দ্য লেডি,
মহিলা বোঝায়। তো এই ক্ষেত্রে আমরা দ্য লেডিটা লিখবো না, তার প্রোনাউন ফর্মটা লিখব। আর দ্য লেডি এর প্রোনাউন ফর্মটা হচ্ছে শি। তারপরে আমরা এখানে একটা ভার্ব আনবো, আর ভার্ব যে ভার্বটা আমরা চিন্তা করব তার পাস্ট ফর্ম আনতে হবে। তো এখানে আমি একটা ভার্ব মনে করো আমি আনলাম নো ভার্ব, কে এন ও ডব্লিউ, নো। নো অর্থ হচ্ছে জানা। তো নো এর পাস্ট ফর্ম কোনটা? নো এর পাস্ট হচ্ছে নিউ। তাহলে এখানে আমি সাবজেক্ট লিখলাম শি, তারপরে ভার্ব এর পাস্ট ফর্ম। তাই আমি চিন্তা করলাম ভার্ব নো এর পাস্ট ফর্মে কি লিখবো? নিউ। শি নিউ, তারপর আমরা লিখবো এভরিথিং। শি নিউ এভরিথিং। এরপর আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো। He pretends. এখন আমি একটা লিখছি as if লিখছি। He pretends as if he pretends। এখানে he হচ্ছে সাবজেক্ট আর pretend হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, as if এখানে রয়েছে। এরপর আমরা কি লিখবো? পাস্ট ইনডিফিনিট টেন্স একটা বাক্য লিখব। তো হি প্রিটেন্ডস, সে ভান করে as if, এমন ভাবে যেন এখানে আমরা সাবজেক্ট লিখবো হি, প্রথম অংশের সাবজেক্ট লিখলাম হি। তবে এখানে তোমাদের একটা কথা বলে রাখছি, যদি তোমরা এখানে মূল ভার্ব হিসেবে বি ভার্ব ইউজ করো, বি ভার্ব। বি বলতে আমরা কি বুঝি? বি বলতে আমরা বুঝি am, is, are, was, were। বি ভার্ব বলতে সেটা বুঝি। তো এখানে যদি তোমরা বি ভার্ব ব্যবহার করতে চাও, অবশ্যই তোমাকে ওয়্যার ব্যবহার করতে হবে। আর ওয়্যার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি প্রিটেন্ডস as if he were that। এই হয়ে গেল আমাদের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা। ওকে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটা নিয়ম আমি আলোচনা করলাম কমপ্লিট সেন্টেন্সের। তোমরা ইতিমধ্যে এগুলো পড়েছো, তা তোমাদের সুবিধার জন্য আমি একটা নিয়ম আলোচনা করে দিলাম। পরবর্তীতে আমরা আরো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, এবং আমাদের স্কুলের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমরা এখানে সেই ভিডিওগুলো ডাউনলোড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখবে আশা করছি। এবং তোমাদের যে সামনে যে পরীক্ষাটা রয়েছে তার জন্য তোমাদের নিজ নিজ ভাষায় সুন্দর করে প্রিপারেশন নিতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।